প্রিয় পাঠক বন্ধুরা, গল্পটি পড়ার পূর্বে অবশ্যই সাউন্ডটি পুরোপুরিভাবে কমিয়ে নেবেন, নয়তো গল্প পড়ে মজা পাবেন না। দুপুর 2টা বাজে প্রায়। সূর্যের প্রকাণ্ড রোদ একদম মাথার উপরে। আকাশটা সূর্যের ভেজে ঝকঝক করছে। চারপাশে এই মাথা ফাটা রোদ দৌড়ে বেড়াচ্ছে। অদ্ভুতভাবে সে রোদের তেজ নিজের গায়ে মাখিয়ে দাঁড়িয়ে আছে অরিত্রাণ। সারাটা রাত নির্ঘুমে পার করে ভার্সিটিতে পা রেখেছিল সে। কিন্তু ভাগ্য খুবই খারাপ ছিল। যার জন্য ভার্সিটিতে যাওয়া সে ভার্সিটিতে নেই। খোঁজ লাগিয়ে জানতে পেরেছে সে তার বাড়িতে। তাই সেই সকাল 10টা থেকে নিজের কামঠাম ফেলে সে দাঁড়িয়ে আছে পিছঢালা রাস্তায়। ঘামে ভিজে আছে গায়ের চকলেট রঙের শার্ট। গলার পিছনে লম্বা হাতা, বুকের সামনের দিকে। এতটা কষ্ট সে জীবনে তেমন করেছে কি না মনে নেই। এই কয়েক বছরে তো সে কখনোই করেনি। রোদে প্রচণ্ড অ্যালার্জি তার। গালের পাশ রোদে তীব্র ভেজে চলছে তার। কিন্তু প্রকাণ্ড সূর্যের তার প্রতি কোনো দয়া নেই। সে নিজের তেজ দেখাতে ব্যস্ত। ঠিক তারই মতো। সে যেমন দয়া দেখায় না, ঠিক একটুই ভাবে আজ তাকেও দয়া দেখাচ্ছে না সূর্য। গাড়ি নিয়ে এসেছিল, কিন্তু তা রাস্তার মোড়ের গলিতে রেখে এসেছে। এদিকে নিয়ে আসেনি। আসলে এত বড় গাড়ি এদিকে তেমন ঢুকে কিনা তার সন্দেহ ছিল, তাই নিয়ে আসেনি। এখন তার মনে হচ্ছে কেন যে নিয়ে এলো না। এত রোদে তার মাথা ধপধপ করছে। শ্যামলা কপালের পাশে নীল রব লাফাচ্ছে। পানির তৃষ্ণাটা প্রচণ্ড বেশি। কপাল বেয়ে চুয়ে চুয়ে ঘাম গড়িয়ে পড়ছে। তবুও দাঁতমুখ খিচে দাঁড়িয়ে আছে। 4 ঘন্টা একটানা দাঁড়িয়ে তার পাগুলোও ব্যথা হয়ে উঠছে। এত সব যন্ত্রণার মাঝেও তার একটা ভালো লাগা কাজ করছে। অপেক্ষা। সে আজ পর্যন্ত কারোর জন্য করেনি। এতে যে কত বিরক্তি সে জানেও না। তবে উপলব্ধি করতে পেরে আজ পর্যন্ত সে একটা মিনিটও তেমন কারোর জন্য অপেক্ষা করেনি। কিন্তু আজ করছে। অপেক্ষার মাঝেও যে ভালো লাগা থাকতে পারে, এটা আজকের এই ভয়ঙ্কর রোদে পোড়া দিনটা না। আসলে হয়তো সে বুঝতেই পারত না। অয়াসেনাথ নামক মেয়েটা তাকে উন্মাদ করে তুলছে। তার চিন্তায় তার ঘুম হচ্ছে না। অরিত্রাণ নিজেকে প্রশ্ন করে, সত্যি কি আমি প্রেমে পড়েছি? আচ্ছা, প্রেমে পড়লে ক্ষতি কি? অরিত্রাণ হাসে। এত কষ্টেও তার হাসি পাচ্ছে। রাস্তার পাশের উঁচু জায়গায় অরিত্রাণ নিজের প্যান্ট হালকা উঁচিয়ে বসে পড়ে। পিছনে হাত দিয়ে সে তাকিয়ে আছে কালো গেটের দিকে। মাঝে মাঝে ছাদের দিকে তাকিয়ে থাকে। আজ তার মনে হচ্ছে সারাদিন রাত বসে থাকলেও অপেক্ষমান ব্যক্তি আসবে না। সত্যি কি আজ দেখা হবে না? অরিত্রাণের মন চঞ্চল হয়ে উঠছে। একবার দেখার আগ্রহ তাকে ভিতর থেকে নাড়িয়ে দিচ্ছে। পথটা নির্জন। 1-2 জন মানুষের আনাগোনা চলছে। তারা জোড়া কুঁচকে তাকিয়ে থাকে অরিত্রাণের দিকে। 2 জন হলে আবার ফিসফিস করে কিসব বলা বলি করে। অরিত্রাণের সেদিনে চিন্তা নেই। সে আছে তার অপেক্ষা নিয়ে। মেয়েটাকে নিজের সবকিছু থেকে ঝেড়ে ফেলে দিতে চেয়েও সে পারে না। সব ব্যস্ততার ভিড়েও সে গুটিসুটি মেরে তার মনে করা নাড়ে। হাজারো ভাবনা তাকে নিয়ে বুনে ফেলে তার গম্ভীর মন। অরিত্রাণের অপেক্ষা শেষ হলো না। অয়াসেনাথকে দেখা গেল না। কিন্তু রাতটা গভীর হয়ে উঠেছে। অরিত্রাণ আর বসে থাকতে পারল না। উঠে দাঁড়াতেই হলো। মনে এক ঝাঁক চাপা দীর্ঘশ্বাস তার সঙ্গী হলো। যেন কষ্টে বুকটা ভার হয়ে আসছে। মেয়েটা একটি বারও এলো না। কেন? সে কি অরূপকে নিয়ে খুব ব্যস্ত? অরিত্রাণের গুমুট মন আজ অভিমান করতে শিখেছে। শিখেছে দুঃখী হতে। আজ মনটা কেন যেন বড্ড দুঃখী হয়ে উঠেছে। অরিত্রাণ কলম ভাবে পা ফেলে। পিছন ফিরে বারবার।
তাকায়, কিন্তু তাকে দেখে না। যেতে ইচ্ছে করছে না তার। একবার জোর করে ভিতরের চোখে জিজ্ঞেস করতে ইচ্ছে করছে, কেন আমার ঘুম, নাওয়া খাওয়া, মনের ব্যস্ততা সব কেড়ে নিয়েছ? কেন? অরিত্রাণ চেয়েও যেতে পারে না। হুট করে কারো বাড়িতে সে কি হিসেবে তুলবে তাই ভাবে। প্রকাণ্ড এক দীর্ঘশ্বাস বেরিয়ে আসে তার। নিঃশ্বাস ফেলে সামনে হাঁটা দেয়। কিছু দূর গিয়ে আবার ফিরে তাকায়। মনটা বার বলছে একবার, শুধু একবার দেখা হলেই হবে। আজ সারাদিন অচেনাত বাড়ির বাহিরে পা রাখেনি। আজ সে নিজের হাতে রান্না করেছে বাবার জন্য। একসাথে খেয়েছে, গল্প করেছে, টিভি দেখেছে, আরো কত কি। এভাবেই দিনটা পার করে দিয়েছে। রাত 10টার দিকে তারা সবাই খাবার খেতে বসেছে। মজিদ আর রূপালীও ছিল। মজিদ খেতে খেতেই বলল, মামা সাহেব, আপনারে একটা কথা বলার ছিল। তৌফিক খেতে খেতে বলল, এখন না। তুমি জানো খাবার সময় কথা বলা আমি পছন্দ করি না। মজিদ নিচু গলায় বলল, মাফ করবেন মামা, কথায় কথায় মাফ চাওয়াও আমি পছন্দ করি না। মজিদ নিজের সাদা সাদা দাঁত দেখিয়ে হেসে উঠছে। সবাই হাসে। অয়াসেনাথ গলাটা হালকা ঝুঁকে রূপালীর কানে কানে বলল, দেখো তোমার মুক্তরাজার মুক্তোর মতো দাঁত ঝকঝক করছে। রূপালী লাজুক হাসে। সে যে মজিদকে মুক্তরাজা ডাকে তা অয়াসেনাথ একদিন রুমের বাহিরে হেঁটে যাওয়ার সময় শুনেছে। তারপর থেকেই রূপালীর সামনে কখনো অয়াসেনাথ মজিদ ভাই ডাকে না। সবসময় মুক্তরাজা ভাই বলেই ডাকে। রূপালী বেশ লজ্জা পায় আর শুধু হাসে। খাওয়া দাওয়া শেষে সোফায় বসেছে সবাই। রূপালী খাবারগুলো রান্নাঘরে নিয়ে যাচ্ছিল। অয়াসেনাথ তাকে সাহায্য করছিল। তৌফিক খবরের কাগজ উল্টাতে উল্টাতে বলল, বলো মজিদ। মজিদ ভাষণ দেওয়ার ধ্বনিতে বলল, আজ একজন লোকরে বাড়ির বাহিরে ঘোরাঘুরি করতে দেখছি। দেখে ভদ্রলোকই মনে হয়। কিন্তু বাড়ির বাহিরে কে করে সেটাই বুঝলাম না মামা সাহেব। তৌফিকের মাথার চামড়ায় কিঞ্চিত ভাঁজ করে। সে চিন্তায় পরে ভাবে তার জন্য কি কোনো বিপদ বাড়িময় ঘুরে বেড়াচ্ছে। অয়াসেনাথ টেবিল পরিষ্কার থামিয়ে এগিয়ে এসে বলল, কেমন দেখতে বলো তো? মজিদ আবার নড়েচড়ে বলল, শ্যামলা হবে মুখ, তবে হাত সাদা। সূর্যের কিরণে তো মুখটা পুরা লাল হয়ে উঠেছিল। আমি আবার কখনো শ্যামলা মানুষে লাল হতে দেখি নাই। ও, চোখে আবার চশমা আছে। হাতে একটা কালো ঘড়ি। চকলেট রঙা শার্ট ছিল গায়ে। মুখে চাপা দাড়ি। ফর্জরা আবার লাল। অয়াসেনাথের বুকটা হঠাৎ ধড়াস করে উঠছে। কম্পিত হয়ে সে হালকা কেঁপে উঠছে। বুকের ভিতরে হাতুড়ি পিটা শুরু হয়। আচ্ছা, উনি কে এসেছে? প্রশ্ন করতে গিয়েই থেমে যায় সে। কি সব বলতে বসেছে, তাও বাবার সামনে। তৌফিক মেয়ের দিকে কৌতূহলী দৃষ্টি নিক্ষেপ করে বলল, তুমি চিনো নাকি? অয়াসেনাথ হকচকে যায়। আমতা আমতা করে বলল, আরে না বাবা, আমি কেন চিনব? আসলে চোর ডাকাতের চেহারার বর্ণনা শুনলেই তো তাদের চেনা যায়। তাই জিজ্ঞেস করেছি। আই আর ও কি? কথাটা বলেই অয়াসেনাথ এক প্রকার দৌড়ে নিজের রুমের দিকে পা বাড়ায়। বিছানায় চিত হয়ে শুয়ে পড়ে সে। মনে হঠাৎ বাতাস লাগে। ভালো লাগার বাতাস। যদি নুহাস আসে। ইস, কেন যে বাহিরে গেল না আজ। কথাটা ভেবেই অয়াসেনাথের খারাপ লাগছে। খুব খারাপ। সাথে নিজের প্রতি রাগ আর বিরক্ত তাকে ছেকে ধরেছে। দুঃখটা তো ফ্রিতে আছেই। অরিট্রান হোটেলে না ঝুঁকে তার সামনে থাকা সুইমিং পুলের সামনে থ মেরে দাঁড়িয়ে পড়ে। কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে স্বচ্ছ নীল পানির দিকে তাকিয়ে থাকে। অরিত্রাণের নিজের এক বুক কষ্টকে এক পৃথিবীর সমান কষ্ট মনে হচ্ছে। মনে হচ্ছে পৃথিবীর সব কষ্ট তার একারই। অয়াসেনাথ কি অরূপের সাথে আছে? হয়তো অরূপকে সে ভালোবাসে। সত্যি কি অয়াসেনাথের সেই সৌভাগ্য ভালোবাসা অরূপ পাবে? অরিত্রাণের মাথাটাও ভার হয়ে আসে। পায়ে হাত দিয়ে কনভার্স খুলে সে ঝাঁপিয়ে পড়ে সুইমিং পুলে। পানির ঝাঁপান শব্দে আশেপাশের হোটেল কর্মচারী, অরিট্রানের গার্ডস সহ আশেপাশের সবাই চমকে সুইমিং পুলের দিকে তাকায়। এই প্রথম তারা অরিট্রানকে এই পুলে নামতে দেখেছে। অরিট্রানের কিছুই ভালো লাগছে না। সে সুইমিং করে নিজের রাগ কমাতে চাচ্ছে। আজ সারাদিন সে অপেক্ষা করেছে।
অথচ মেয়ে একটা বারো বাহিরে এলো না। ওই ছেলের জন্য এয়ারপোর্টে যেতে পেরেছে, কাঁধে হাত দিয়ে হাসতে পেরেছে, আর তার জন্য সামান্য বাহিরে পা রাখতে পারল না। ব্যাপারটা যেন তাকে আরো খেপিয়ে তুলছে। দায়ী মনে হচ্ছে পৃথিবীটা থমকে গেছে। কিছুই মাথায় আসছে না। কিন্তু সে নিজেই তো ওয়ালসেনাথকে দূরে ঠেলতে চেয়েছে। কাল পর্যন্ত সে দেশটাই ছাড়তে চেয়েছে। আর আজ তার কেন এত খারাপ লাগছে? কেন? কেন? অরিটন সুইমিং পুলের পানি হাতে উড়িয়ে দিচ্ছে। আশেপাশের সবাই ভয়ে জোরসর হয়ে আছে। রিমনকে খবর দেওয়া হয়েছে। অরিট্রানকে সবারই খুব ভয় লাগে। ঠুসঠাস সে মানুষকে মেরে ফেলে। যেন পানি গিলার মতো সহজ একটা ব্যাপার। অরিট্রান একের পর এক থাবা দিয়েই চলেছে। তার কেমন যেন নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। তার মনে হচ্ছে ওয়ালসেনাথ তাকে ইগনোর করছে। সে কি এখনো রেগে আছে? হয়তো। অরিট্রানের বিশাল দুনিয়া হঠাৎ নিমিষে ছোট হয়ে গেছে। সেই দুনিয়ার চারদিকে শুধু ওয়ালসেনাথ ঘুরছে। শুধু ওয়ালসেনাথ। অরিট্রান দ্রুতগতিতে কয়েকবার ডুব দেয়। রিমন সুইমিং পুলে পা ভিজিয়ে বসে পড়ে। সবাইকে ইশারায় যেতে বলে। পাশে চশমাটা ভাসছে। রিমন হাত বাড়িয়ে সেটা নেয়। অরিট্রান নিজের ত্বকের স্টাইলের চুলগুলো পিছনে টেনে ধরে কবজির কাছের বুতাম খুলে হাতা গুটিয়ে ওপরে তুলে নেয়। দায়ী চোখ বন্ধ করে পুলের পাশে চেষে দাঁড়ায়। নিঃশ্বাস ফেলে কিছু। সবই দীর্ঘশ্বাস। রিমন তাকে সবকিছু নিখুঁতভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। চশমাটা চোখে লাগিয়ে হাসছে। আবার খুলে ফেলছে। অরিট্রান আবার একবার সম্পূর্ণ সুইমিং পুলে সাঁতার কেটে হাঁপিয়ে উঠছে। চোখ তুলে তাকাতে রিমনকে দেখে দ্রুত উপরে উঠে ভিজা শরীরে হাঁটা শুরু করে। রিমন দৌড়ে অরিট্রানের সামনে দাঁড়িয়ে বলল, তোয়ালে নিয়ে যা। অরিট্রান ভ্রু কুঁচকে তাকে টেনে তোয়ালে নিয়ে মাথা মুছতে মুছতে হোটেলের ভিতরে ঢুকে। সোফায় বসে আছে মাধবী। সুইমিং করতে করতেই লঞ্চ খুলে ফেলেছে অরিট্রান। সিঁড়ির দিকে যেতেই একজন দৌড়ে এসে বলল, স্যার, একটা মেয়ে আপনার সাথে দেখা করতে এসেছে। মুহূর্তেই অরিট্রানের কপাল কুঁচকে আসে। পিছনে ঘুরে তাকিয়ে মাদুলির দিকে তাকায়। কালো একটা শর্ট স্কার্ট পরে মেয়েটা বসে আছে। কাঁধ, গলা দৃশ্যমান। স্মার্ট, মডার্ন মেয়ে। অরিট্রান ভিজা গায়ে এগিয়ে যায়। মাথা মুছে তার পূর্ণ মনোযোগ। মাদুলি হাঁ করে তাকিয়ে দেখছে। চোখ ধাঁধানো সৌন্দর্যে সে ডুবে যাচ্ছে। অরিট্রান খান কাছ থেকে এতটা সুন্দর তার জানা ছিল না। আর ভিজা অবস্থায় তাকে যে আরো ভয়ঙ্কর লাগছে সে কি জানে। অরিট্রান সামনের সোফায় বসে নিজের বুকের উপরে দুটো বুতাম খুলে দেয়। খুব গরম লাগছে। এভাবে না থেমে সুইমিং করায় তার এত গরম লাগছে। এসির পাওয়ার বাড়িয়ে অরিট্রান আবার নিজের মাথা মুছতে শুরু করে। রিমন এগিয়ে এসে থেমে যায়। মেয়েটাকে সে চিনি। এখানে কেন এসেছে সেটা জানে না। উল্টাপাল্টা কিছু হলে এখনই মেরে ফেলে দিবে। অরিট্রান এই সম্পূর্ণ পৃথিবীতে রিমনের সাথে ভালো এবং বন্ধুত্বপূর্ণ ব্যবহার করে। তাছাড়া আর কাউকে সে নিজের সেই রূপের সন্ধান দেয় না। নতুন আর এক রূপ শুধু ওয়ালসেনাথের নামে বরাদ্দ। সেটা তো রিমন নিজেও জানত না। রিমন কৌতূহলী হয়ে পিছিয়ে আসে। অরিট্রান নিজের কাজের সময় কাউকে এলাও করে না। প্রয়োজন হলে নিজেই ডেকে নিবে। মাদুলির চোখ অরিট্রানের দিকে গোল গোল করে চেয়ে আছে। অরিট্রানের সবকিছুই তাকে ঘায়েল করে। কত ছেলেকে দেখেছে, কত ছেলের সাথে ঘুরেছে, প্রেম করেছে, কিন্তু অরিট্রান সবার ঊর্ধ্বে। আলাদা এক পার্সোনালিটি, অ্যাটিটিউড, স্টাইল। সবই পাগল করে তুলেছে মাদুলিকে। অরিট্রান চুল মুছতে মুছতে বলল, হু আর রয়ু। কি চাই আপনার আর কেন এসেছেন? মাদুলি যেন আরো ঘরে চলে গেছে। কণ্ঠটা এত সুন্দর। মিডিয়ায় সে অনেক ভিডিও দেখেছে অরিট্রান। সেখানে অরিট্রান বক্তব্য দিয়েছে। নানা প্রশ্নের উত্তর দিয়েছে। কিন্তু ইংলিশে। বাংলায় কথা বলতে এই প্রথম দেখছে। সেই কণ্ঠের চাইতেও মারাত্মক বাস্তবের এই বাংলা ভাষার গলা। অরিট্রান তোয়ালে ছুড়ে দিয়ে শতান হয়ে চোখ শুরু করে। কঠিন একটা চাহনি দিয়ে স্বাভাবিক গলায় প্রশ্ন করে, রয়ু ডুম্বস ডুম্বিয়াস। মাদুলি হকচকিয়ে বলে, না না, আমি বলতে পারি।
এই যে বললাম। অরিত্রাণ তীক্ষ্ণ গলায় বলল, কি চাই? মাদুলি তাকিয়ে থাকতে থাকতেই বলল, তোমাকে। অরিত্রাণ শান্তভাবে উঠে দাঁড়িয়ে পড়ে। সোজা হাঁটা শুরু করে। মাদুলি জিভ কেটে পিছনে দৌড় লাগিয়ে অরিত্রাণের সামনে দাঁড়িয়ে বলে, সরি সরি। আসলে আমার তোমার কাছে একটা কাজ চাই। চাকরি টাইপের। অরিত্রাণ কপাল কুঁচকে সামনে তাকিয়ে বলে, নাম কি? মাদুলি আবার অন্যমনস্ক হয়ে পড়ে। অরিত্রাণ শান্ত, খুবই শান্ত গলায় আবার বলল, নাম কি? মাদুলি দ্রুত বলল, মাদুলি। অরিত্রাণ হালকা হেসে বলল, অরিত্রাণ খানের সম্পূর্ণ জ্ঞান না থাকলে এমনটাই হয়। মিস শিকদার। মাদুলি চমকে উঠছে। তার বাবা যে শিকদার এটা জানল কিভাবে? অরিত্রাণ সিঁড়ি বাইতে বাইতে পকেট হাত ঢুকিয়ে বলল, ফার্স্ট অ্যান্ড নাসফুল। আর যাতে অরিত্রাণ খানের আশেপাশে না দেখি। অরিত্রাণ খান সবার হয় না। স্বপ্ন দেখা বোকামি। আর অরিত্রাণ খানকে তুমি বলার অধিকার সবাইকে দেয় না সে। সো মাইন্ড ইট মিস মাদুলি শিকদার। আগুন নিয়ে খেলা সবাইকে মানায় না। আপনার মতো মেয়ের তো আরো মানায় না। এমন আজেবাজে টাইপের অনেক মেয়ে অরিত্রাণের আশেপাশে থাকে। তাকে ধারণ করতে হলে মোম হতে হবে। মোম। দেন গেট অলস্ট। মাদুলি রাগে ফুঁসছে। অরিত্রাণ কিভাবে তাকে চিনে নিল? এটাই মাথায় আসছে না। আজেবাজে মেয়ে বলেছে তাকে। অরিত্রাণ খান ডেঞ্জারাস সে জানে। তবুও তার অরিত্রাণ খানকে চাই। অরিত্রাণ খান জানেন আর সেও আগুন। রিমন বিছানায় গড়গড়ি করে হাসছে। অরিত্রাণের সেদিকে ভ্রুক্ষেপ নেই। সে জামা চেঞ্জ করে কফির কাপে চুমুক দিচ্ছে। রিমন এগিয়ে এসে বলল, মায়াটারে ভাগাই দিলি কেন? চাকরি চাইলো আর তুই ভাগাইয়া দিলি। কি হক মায়া ছিল দোস্ত। ফিদা হওয়ার মতো। আমার যদি একজন না থাকতো পটাই নিতাম। অরিত্রাণ রাগী গলায় বলল, সেটা প্রিমন। এগুলো কেমন ভাষা? মায়াটা ভাগাইয়া। একদম এসব ভাষায় কথা বলবি না। ওকে সরি দোস্ত। তার আগে বল মেয়েটাকে চিনলি কিভাবে? ওসব মেয়েদের এমনই চেনা যায়। শিকদার গ্রুপের ট্যাগ গলায় ঝুলিয়ে খুললে তো বাপের নামটাও চেনা যায়। আর ড্রেস দেখেই বোঝা যায় কাজের প্রয়োজন আছে কিনা। যার গায়ে ৪৭,০০০ টাকার ড্রেস থাকে তার চাকরির প্রয়োজন হয় না। মাদুলি নামের একটা মেয়ের নামে গার্ডস অনেক আগেই রিপোর্ট করেছে। কোন মেয়ে নাকি আমাকে নিয়ে খুব খোঁজ লাগাচ্ছে। এটাই সেই মাদুলি। রিমন মুগ্ধ গলায় বলল, বাহ ভাই বাহ, এত বুদ্ধি কই রাখছ? তুই যা খাওয়া দাওয়া করছো আমিও তো তাই খাই। তাহলে এত বুদ্ধি তোর একার কেন? আমার গুলা কই যায়? অরিত্রাণ স্বাভাবিক গলায় বলে, ফালতু বকবকে। রিমন হাসে। রেশরে অরিত্রাণের কাঁধ চাপড়ে প্রশ্ন করে, ওয়াসেনাথের সাথে দেখা হয়েছে? অরিত্রাণ কয়েক সেকেন্ডের জন্য থেমে যায়। এরপর কফির মগে চুমুক দিতে দিতে বলে, প্রয়োজনটা কি? সে হয়তো দেখা করতে চায় না বা ভাগ্য চায় না। কথাটায় বড্ড কষ্ট লুকিয়েছিল। রিমন ফিল করতে পেরেছে। একটা বিশাল হাসি দিয়ে সে বলল, মাঝে মাঝে জোর করে চাওয়াটা আদায় করে নিতে হয়। অরিত্রাণ থমকায়। সেকেন্ড কয়েক চুপ থেকে বলল, জোর করব? রিমন হেসে বলল, দরকার হলে তাই করবি। আল্লাহ সে জাতির ভাগ্য পরিবর্তন করে না যতক্ষণ সে নিজে চেষ্টা করে। তুইও চেষ্টা কর। হয়তো সফল হবি। রিমন রুম থেকে চলে যায়। অরিত্রাণ দাঁড়িয়ে থাকে নিস্তব্ধ হয়ে। কাপটা পাশে রেখে অরিত্রাণ রুমের কোণা কোণা খোঁজা শুরু করে। নিজের বিছানার একদম পিছনে পড়ে আছে বাবলি নামের উপন্যাসটা। ছিঁড়ে দুই খণ্ড হয়ে আছে। অরিত্রাণ নিচে ঢুকে বইটা বের করে। দুটি অংশ জোড়া লাগিয়ে অরিত্রাণ একখানে তাকিয়ে থাকে বইয়ের দিকে। তারপর ফোনটা নিয়ে আবার বসে পড়ে। তার নতুন জীবন এই মেয়েটি। ৩ নাম্বারটা অরিত্রাণের কাছে লাকি প্রমাণিত হয়েছে। আজ ৩ দিন সে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াসেনাথের অপেক্ষা করেছে অধীর আগ্রহে। আজ যেন অপেক্ষার সময় ফুরিয়ে সে সফল। ওয়াসেনাথকে গেটের বাহিরে আসতে দেখে অরিত্রাণের হৃৎপিণ্ড দ্রুত চলাচল করেছে। আজ পর্যন্ত তার বড় বড় সফলতায় তার এতটা খুশি লাগেনি যতটা খুশি এখন লাগছে। অয়াসেনাথ অরিত্রাণকে দেখে থ হয়ে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ।
সে বুঝতেই পারছে না এটা সত্য নাকি। অহাসেনাত দু হাতের চোখ কচকায়। দেখে সত্যি নুহাস সাহেব এখানে এসেছে। ভাবতেই বুকটা ধাক ধাক করে শব্দ করা শুরু করে। ঠোঁট কাঁপে। আসলে এই 3 দিন সে বাড়ির কাজে আর বাবার সাথে সময় কাটাতে এতটাই ব্যস্ত ছিল যে গুমুট অন্ধকার, গভীর রাত বাদে এই লোকটির কথা তার তেমন মনেই পড়ত না। একদম মনে পড়ত না বললে ভুল হবে। মাঝে মাঝেই মনে একটা ঝাঁকুনি দিয়ে নড়া দিত। অহাসেনাত কয়েক সেকেন্ড চুপ করে দাঁড়িয়ে থেকে মুখ ফিরিয়ে নেয়। যার মনে দামা নেই, যে তার মায়ের দেওয়া ফোনটা ফেলে দিয়েছে, তার জন্য এত ফিলিংস আসে কোথা থেকে সে জানে না। কেন তাকে নিয়ে এত চিন্তা, এত ভাবনা? ভূত আর ভাববে না। অহাসেনাত হেঁটে যেতেই অরিত্রাণ নিজের শার্টের হাতা গুটাতে গুটাতে দৌড়ে পিছে হাঁটা শুরু করে। শীতল গলায় ডাকে, অহাসেনাত বিনতে তৌফিক। আরে দাঁড়াও, এত দ্রুত কিভাবে হাঁটছো ওয়াসেনাত বিনতে তৌফিক? অহাসেনাত থেমে পিছনে ফিরে রাগী গলায় বলল, আমার সম্পূর্ণ নাম আমি জানি। বার বার ডেকে প্রমাণ করতে হবে না আমি অহাসেনাত বিনতে তৌফিক। অহাসেনাত আবার হাঁটা শুরু করে। অরিত্রাণ ও তাল মিলায়। মুখে বলে, সেটা আমিও জানি। তোমাকে দেখলেই চেনা যায়, প্রমাণের কি প্রয়োজন? আসলে বুঝাতে চাচ্ছি তোমার নাম কত বড়। রাগী চোখে পাশ ফিরে তাকায় অহাসেনাত। কিছু বলে না। চোখ রানিয়ে হাঁটে। অরিত্রাণ হালকা হাসে। জীবনে কখনো ভাবেনি এভাবে রাস্তায় দৌড়ে কারো রাগ ভাঙাবে, অভিমান কমাতে চাইবে। সবই কপাল। অরিত্রাণ অবাক হয়ে ভাবে, মেয়েটা বড্ড অবুঝ আর অভিমানী। দায়ী। অরিত্রাণ আবার বলল, রেগে আছো? এবার ওয়াসেনাত থামল। পাশে তাকিয়ে অরিত্রাণের দিকে তাকালো। অরিত্রাণের চোখ গভীর। অহাসেনাত নির্লিপ্ততা ভঙ্গিতে বলল, আপনি এখানে কি করছেন? অরিত্রাণ শান্ত গলায় বলল, অপেক্ষা। অহাসেনাত ভারী অবাক গলায় বলল, কার জন্য? অরিত্রাণ চোখ সামনে নেয়। সেদিকে তাকিয়ে বলে, তুমি ছাড়া আমাকে অপেক্ষা করাতে পারে এমন কেউ নেই আপাতত। অহাসেনাত চমকালো। দারুণভাবে সে চমক মুখে ধরে রেখে বলল, আমার জন্য অপেক্ষা? অরিত্রাণ তাকালো না। কিছু বলল নাও না। সামনে তাকিয়ে আছে সে। অহাসেনাত উত্তর পেল না। সে চুপ করে থাকে কিছু সময়। মৌনতা কাটিয়ে ওয়াসেনাত বলে, তা কেন? আবার কিছু একটা করে কষ্ট দেওয়ার ধান্দা আছে নাকি? অরিত্রাণ চট করে ওয়াসেনাতের দিকে তাকালো। সাদা একটা পিচ করেছে। মাথায় সাদা হিজাব। হাতে প্লাস্টার। অরিত্রাণের চোখের দৃষ্টি করুণ হয়ে উঠছে। সত্যি তো কষ্ট ছাড়া কিছুই দেয়নি সে। অহাসেনাত হাঁটতে হাঁটতে বলল, আপনি একমাত্র ব্যক্তি যে আমাকে শুধু শুধু কাঁদিয়ে ছেড়েছেন। একদম বিনা কারণে। অরিত্রাণের বুকটা ভার হয়। অহাসেনাতের মুখের দিকে তাকিয়ে দেখে। কেন যেন ফ্যাকাশে মনে হচ্ছে। সত্যি সে খারাপ। আজ বেশি বেশি সেটা উপলব্ধি হচ্ছে। অরিত্রাণ অনুশোচনা ভরা গলায় আসতে বলল, তুমি প্রথম মেয়ে যার কষ্টে আমি অনুতপ্ত। অহাসেনাতের কানে কথাটা হালকা এলো। সে চমকে তাকিয়ে আবার শোনার জন্য বলল, কিছু একটা বলছিলেন আপনি। ভালো করে শুনিনি। আবার বলবেন। অরিত্রাণ বিব্রত বোধ করে। অহাসেনাত শুনতে চায়। আবার। অরিত্রাণ কথা ঘুরিয়ে বলল, কিছু বলার ছিল। এখনো বলিনি। অহাসেনাত হতাশ গলায় বলল, বলার হলে বলে চলে যান। আমার কাজ আছে। কোথাও যাচ্ছ? অরিত্রাণের মনটা খচখচ করে। ইতস্তত গলায় বলে, অরূপ নামের ছেলেটার কাছে। অহাসেনাত পা চালানো বন্ধ করে অবাক হয়ে তাকিয়ে ভাবে, অরূপকে নিয়ে এত মাথা ব্যথা কেন উনার? সাথে রাগও হয়। এইসব ফাউল কথা বলতে এসেছে বুঝি। জেদ দেখিয়ে বলে, যার কাছে ইচ্ছে তার কাছে। এতে আপনার কি? অরিত্রাণ কিছু বলল না। কথা যেন খুঁজে পাচ্ছে না। অহাসেনাত হাঁটছে আর বিরক্তি নিয়ে পায়ে শব্দ করছে। অরিত্রাণ এত ভনিতা না করে বলল, কিছু বলতে চাই, দাঁড়াও। অহাসেনাত দাঁড়ালো না। অরিত্রাণ রেগে বাম হাত টেনে ধরে। অহাসেনাত চমকিত হয়ে তাকিয়ে থাকে। আলতো হাতে ধরেছে হাতটা। ক্ষণ সময় মৌন থেকে বলে, এটা আমার এলাকা, মানুষ দেখলে নেগেটিভ কিছু ভাবতে পারে। অরিত্রাণ মাথা নিচু করে বলে,
মাঝে মাঝে নেগেটিভিটি ভালো। বলুক না কিছু নেগেটিভ কথা। কি আর বলবে? আচ্ছা বলতো কি বলতে পারে? অহাসনাত কিছু না ভেবে বলল, প্রেমিক প্রেমিকা ছাড়া আর কি বলবে? অরিত্রানের যেন পছন্দ হলো কথাটা। হেসে বলল, বলুক, কি চেঁচাচ্ছ কেন? বললেই হয়ে যাবে। এমন তো নয়। বন্ধুও ভাবতে পারে। অহাসনাত ভ্রু কুচকে বলল, আপনি আমার বন্ধু। অরিত্রান হাত ধরে রেখেই বলল, হতে চাইলে সমস্যা। আজ কি হচ্ছে কিছুই মাথায় ঢুকলো না অহাসনাতের। হাত ঝাঁকিয়ে হাঁটা দিতেই অরিত্রান নিজের চুল ঠিক করতে করতে বলল, সরি।